গরু হচ্ছে কখনো বলে নাই যে অনেক ঘাস খাইছি আর ভাল লাগতেছে না, আজকে থেকে একটু চিকেন খাবো। কেন এরকম ঘটনা ঘটে নাই? বা হচ্ছে ওরা সংঘবদ্ধ হয়ে যে আমাদেরকে বহুত কুরবানি দিছে, কারণ আমরা এর প্রতিবাদ করব, চলো শাহবাগে যাই। কেন এরকম ঘটনা ঘটে নাই? কেন এটার জন্য যতটুকু জ্ঞান দরকার ওই জ্ঞানটা তাদের নাই। তো নলেজ হচ্ছে একমাত্র আমাদের জন্যই উন্মুক্ত করা হয়েছে, আমরাই হচ্ছে নলেজ গেইন করতে পারি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতাও আছে। তার মধ্যে বলতে পারো এইটা একটা সীমাবদ্ধতা, এইটা আমরা কখনো সলভ করতে পারি না। এই জন্যই এটাকে আমরা কি বলি, অসংজ্ঞায়িত বলি বা অনির্ণীয় বলি। এবার আমরা আজকে হচ্ছে এই পার্টে যাব। বলো তো ভাইয়া, এটা কি? কলম। মানে ওই যে তোমরা মাঝে মাঝে ফেসবুকে ইনিয়ে বিনিয়ে বলতে চাও যে আই অ্যাম কি, যে একা একা থাকলে কি জন্য বলো তোমরা? হ্যাঁ, আই অ্যাম সিঙ্গেল বলো। তাহলে এটা কি? সিঙ্গেল। এটা সিঙ্গেল না, এটা কি হবে? সিঙ্গুলার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এটা কি বলো তো ভাইরা? যদি একটা হয় তাহলে আমরা কি বলি? সিঙ্গুলার বলি, তাই না? আর একের চেয়ে বেশি হলে কি হবে? প্লুরাল। তাহলে এক এক হলে আমরা বলি হচ্ছে সিঙ্গুলার, আর একের চেয়ে বেশি হলে আমরা কি বলি? প্লুরাল। এবার প্রশ্ন হচ্ছে যে এইটা ধরো, আচ্ছা, তো এবার দেখো যে এইটা, এটি কি একের চেয়ে বড় না ছোট বলো তো? ছোট। তারপরে ধরো এইটা একের চেয়ে বড় না ছোট? আচ্ছা, তারপরে এইটা, হ্যাঁ এটাও ছোট, তাই না? আমাদের কাছে এমন স্টুডেন্ট আসে যে বলি বলো তো এটা কি, ছোট না বড়? বলে যে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে একের চেয়ে বড়। তারপরে যখন জিজ্ঞেস করি যে তুমি কিসের প্রিপারেশন নিবা, ভাইয়া বুয়েটের প্রিপারেশন নিব। মানে ইঞ্জিনিয়ারিংও বলেন, একদম ডিরেক্ট বুয়েট। তো আমরা হচ্ছে ওই মাঝে মাঝে হচ্ছে ইউটিউবে কিছু মোটিভেশনাল ভিডিও দেখে আর নিজেকে হচ্ছে সুপার হিউম্যান টাইপের কিছু একটা মনে করি। তো সবসময় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নিজেকে হচ্ছে হিউমিলিয়েট করবা, যে দেখবা আসলে তোমাকে কোনটা হচ্ছে স্যুট করে, বা তুমি হচ্ছে আদৌ সবার চেয়ে হচ্ছে এগিয়ে আছো না পিছিয়ে আছো। তো যাই হোক, আমরা এই যে আমরা যে তিনটা সংখ্যা দেখলাম, আমরা একটা হলে কি বলছি? সিঙ্গুলার। আর একের চেয়ে বেশি হলে কি বলবো? প্লুরাল। আর এইগুলো কি একের চেয়ে ছোট না? তাহলে এরা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এগুলো একের চেয়ে ছোট না বড়? মানে যেহেতু এরা একের চেয়ে ছোট, তাহলে এরা কি সিঙ্গুলার না প্লুরাল? হুম, আচ্ছা, এগুলো সিঙ্গুলার না প্লুরাল? উত্তর হচ্ছে আমরা জানি না। বুঝা গেছে? মানুষ যেখানে নিশ্চুপ হয়ে যায় এর মানে হচ্ছে ওইখানে কোনো অ্যান্সার নাই। আসলে এগুলোর কোনো অ্যান্সার নেই, এগুলো সিঙ্গুলার না প্লুরাল এগুলো আমরা জানি না। এটা ডিপেন্ড করে আমরা কিসের ফ্র্যাকশন করি এটার উপরে। কারণ কিসের ফ্র্যাকশন করি ওইটার উপরে ডিপেন্ড করে, এবং এই জিনিসটা হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে দেখবো যে এগুলো আসলে কিভাবে কাজ করে, এগুলো সিঙ্গুলার না প্লুরাল। কিন্তু তার আগে আমরা একটু ফ্র্যাকশন লেখা শিখবো। একটু সবাই একটু এই ফ্র্যাকশনগুলো একটু কথায় লেখো তো। যেমন এটাকে আমরা বাংলায় বলি অর্ধেক, এটাকে বলি এক তৃতীয়াংশ, তারপরে এইটাকে কি বলি? দুই তৃতীয়াংশ। এখন এই জিনিসটাকে আমরা একটু কথায় লিখি ইংলিশে। যেমন আমরা বাংলায় বললাম এক তৃতীয়াংশ, এটাকে ইংলিশে লেখো। সবগুলা কি? আচ্ছা দেখো ভাইরা, এখানে আমরা একটা কমন ভুল করি। এটা আমরা ঠিকই লিখি হাফ, কিন্তু এইটা লিখতে যে এটাও আমরা ঠিক করি, এটাতে সমস্যা হয় না, 1/3। কিন্তু এইটা লিখতে যে আমরা 2/3 লিখে ফেলি। এখন 2 তো প্লুরাল, তাই না? 2 প্লুরাল দেখে এটার থার্ড হবে না, কি হবে? থার্ডস। বুঝা গেছে? আমরা হচ্ছে এইভাবে লিখব। তাহলে বলো তো ভাইরা, 3/4 হবে না 3/4 হবে? 3/4 হবে। তারপরে 2/4 হবে না 2/4 হবে? হাফ হবে, তাই না? 2/4 আর হয় না, তাই না? হাফ হবে। আচ্ছা, তো যাই হোক, এখন এই যে আমরা ফ্র্যাকশনগুলো যে লিখলাম না, তুমি হয়তো মনে মনে ভাবতে পারো যে কি ব্যাপার, কখনো তো এটা শুনি নাই এইভাবে। দেখবা কি, আমরা যখন হচ্ছে যারা হচ্ছে নেটিভ না, তারা যখন হচ্ছে ইংলিশে কথা বলি তখন প্রচুর পরিমাণে এই সাউন্ডটা হয়। মানে আমরা গ্রামার মেনটেন করতে যেয়ে না অনেক কষ্ট করে হলে হচ্ছে এই সাউন্ডটা হচ্ছে করি। যেমন ধরো হি এর পরে যদি আস্ক থাকে, তাহলে আস্ক না, হি এর জন্য হচ্ছে আমরা কি করি? হি আস্কস। এত কষ্ট করে বলার দরকার নাই, হি আস্ক বললেই হয়ে যায়। মানে পরের রেসটা লেখার সময় তুমি মেনটেন করবা, বলার সময় এগুলো না বললেও চলে। অর্থাৎ 2/3 এত কষ্ট করে এসটা না বললেও চলে, 2/3 বলেও চলে, সমস্যা নাই। কিন্তু লেখার সময় তোমাকে লেখা লাগবে। বোঝা গেছে? এই জন্য আমরা কখনো ওইভাবে আসলে নোটিস করি নাই। তাহলে এই জিনিসটা সবসময় মনে রাখবা,
এখানে যেহেতু ওয়ান, তুমি 1/3 লেখো, 1/4 লেখো, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যখনই হচ্ছে এখানে কোনো প্লুরাল কোনো কিছু চলে আসবে, তখনই এই পার্টে আমরা কি করবো, একটা এস যোগ করে দিব। বুঝা গেছে? তাহলে ফ্র্যাকশন আমরা এইভাবে লিখবো। এখন প্রশ্ন হচ্ছে ফ্র্যাকশন বলতে আসলে কি বোঝায়? আমরা একটু ইংলিশের সাথে ম্যাথ ফ্রি দেই। এই যে আমরা যে ফ্র্যাকশন যে দেখলাম, ফ্র্যাকশন কয় প্রকার বলো তো? টোটাল 3 প্রকার, কিন্তু আমরা মেইনলি কয় ভাগে ভাগ করি? 3 ভাগেই ভাগ করি। কি কি যেন ছিল? প্রপার ফ্র্যাকশন আর একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। বাংলায় বললে হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, কোনটা প্রপার ফ্র্যাকশন আর কোনটা ইমপ্রপার ফ্র্যাকশন? আচ্ছা, এই জিনিসটা পড়তে যেয়ে না আমরা মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে ফেলি যে অমুক বড় তমুক ছোট, কেমন এইভাবে না পড়ে জিনিসটাকে একটু অন্যভাবে তুমি রিয়েলাইজ করার ট্রাই করো। কিভাবে? যে আসলে ফ্র্যাকশন বলতে কি বোঝায়। ধরো এইটা দিয়ে কি বোঝাচ্ছে, একটা জিনিসকে আমি 2 ভাগ করলাম, 2 ভাগ করে তোমাকে আমি 1 ভাগ দিলাম, যে পরিমাণটা দাঁড়ায় সেটাই হচ্ছে হাফ। তাহলে এটা পুরোটাই ডিপেন্ড করে যে আমি কি ভাগ করব। আমি যদি বড় কিছু ভাগ করি তাহলে তুমি হাফে অনেক কিছু পাবা, ছোট কিছু যদি ভাগ করি তাহলে তুমি হচ্ছে হাফে অনেক কম পাবা। মানে ডিপেন্ড করে আমি কিসের ফ্র্যাকশন করব তার উপরে। তারপরে দেখো এইটা দিয়ে কি বোঝায়। এটা দিয়ে কি বোঝায় যে একটা জিনিসকে আমি 3 ভাগ করলাম, 3 ভাগ করে তোমাকে আমি 1 ভাগ দিলে তুমি যে পরিমাণটা পাবা। আবার এটা দিয়ে কি বোঝায়, একটা জিনিসকে আমি 3 ভাগ করলাম, 3 ভাগ করে 2 ভাগ তোমাকে দিলে তুমি যে পরিমাণটা পাবা সেটাই হচ্ছে 2/3। এবার যদি আমি এইরকম কিছু যদি লিখি, ধরো 7/5, এটা দিয়ে কি বোঝায় যে একটা জিনিসকে আমি 5 ভাগ করলাম, 5 ভাগ করে তোমাকে দিলাম আমি কয় ভাগ? 7 ভাগ। এটা একটা চাপাবাজি হয়ে গেল না পলিটিশিয়ানদের মতো, যে আমি ভাগ করছি 5টা কিন্তু তোমাকে দিচ্ছি কয়টা? 7টা। এটা কি কখনো সম্ভব? এটা প্রকৃতিতে কখনো সম্ভব না। এই জন্যই আমরা এটাকে বলি অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। কিন্তু আমরা ম্যাথে স্পেশাল কেসে আমরা এই ধরনের ম্যাথগুলো করি। এখন ধরো আমি যদি এইরকম কোনো কিছু যদি লিখি যে 1/0, এটার মানে কি বোঝায় বলো তো? যে কোনো কিছুই নাই, সেইখান থেকে তোমাকে আমি একটা দিলাম। এটা কি সম্ভব আদৌ? ধরো তুমি আমার বাসায় গেলা, বাসায় যাওয়ার পরে হচ্ছে তোমাকে আমি একটা খালি প্লেট দিয়ে বললাম যে নাও কাচ্চি খাও, বাসায় কি না কি খাও। তো এইভাবে ধরো বললাম, হবে এটা কখনো? ধরো এইটা কিছুটা সম্ভব হলেও এইটা কি কখনো সম্ভব কোনো কিছু নাই থেকে তোমাকে কোনো কিছু দেয়া? কেন সম্ভব না। আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য হচ্ছে নলেজকে উন্মুক্ত করছেন, সবার জন্য করে নাই। গরু ছাগল ভেড়ার জন্য কখনো হচ্ছে জ্ঞান উন্মুক্ত করেন নাই। এই জন্য হচ্ছে গত 5,000 বছর আগেও গরু যেমন ছিল এখনো গরু তেমনই আছে। গরু হচ্ছে কখনো বলে নাই যে অনেক ঘাস খাইছি আর ভাল লাগতেছে না, আজকে থেকে একটু চিকেন খাবো। কেন এরকম ঘটনা ঘটে নাই। বা হচ্ছে ওরা সংঘবদ্ধ হয়ে যে আমাদেরকে বহুত কুরবানি দিছে, কারণ আমরা এর প্রতিবাদ করব, চলো শাহবাগে যাই। কেন এরকম ঘটনা ঘটে নাই। কেন এটার জন্য যতটুকু জ্ঞান দরকার ওই জ্ঞানটা তাদের নাই। তো নলেজ হচ্ছে একমাত্র আমাদের জন্যই উন্মুক্ত করা হয়েছে, আমরাই হচ্ছে নলেজ গেইন করতে পারি। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতাও আছে, তার মধ্যে বলতে পারো এইটা একটা সীমাবদ্ধতা। এইটা আমরা কখনো সলভ করতে পারি না, এই জন্যই এটাকে আমরা কি বলি, অসংজ্ঞায়িত বলি বা অনির্ণীয় বলি। কেমন এটার অ্যান্সার কিন্তু ইনফিনিটি না, তাই না? তুমি যদি হচ্ছে যখন ক্যালকুলেটরে লিখবা এটার অ্যান্সার কিন্তু ইনফিনিটি পাবা না, ম্যাথ এরর পাবা তুমি। আচ্ছা, তাহলে এটার কোনো অ্যান্সার আসলে ইনফিনিটি না। তাহলে এইটা হচ্ছে কি, এটা একমাত্র আমাদের স্রষ্টা আল্লাহই হচ্ছে এটা সলভ করতে পারে। কিভাবে? তুমি দেখবা শুধু কুরআন না, সব ধর্মীয় গ্রন্থে ঘুরে ফিরে এই সেম জিনিসটাই বলা, যে কোনো কিছুই ছিল না সেখান থেকে স্রষ্টা সব কিছু নিয়ে আসলেন। এই যে কোনো কিছু নাই থেকে কোনো কিছু নিয়ে আনা, এটাকেই আমরা বলি সৃষ্টি করা। আমরা কিন্তু এটা সৃষ্টি করি নাই, আমরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন এলিমেন্টকে মিলিয়ে টিলিয়ে ট্রান্সফার করে এই জিনিসটা বানালাম। সৃষ্টি হচ্ছে কি শূন্য থেকে কোনো কিছু নিয়ে আস, সেটা মানুষের পক্ষে সম্ভব না, সেটা আমাদের স্রষ্টার পক্ষেই সম্ভব। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাই বলতে পারো সৃষ্টির সব অ্যান্সার। তো এটা আমাদের পক্ষে করা সম্ভব না, এটা আমাদের নলেজের একদম বাইরে। তো আমাদের জীবন এইরকমই, মানে আমরা এই ম্যাথ করতে পারি না, কিন্তু আমরা একটা ফাঁকিবাজি করতে পারি। কি ফাঁকিবাজি করতে পারি? 0.000000001। এখন এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে না? তোমরা ওই যে ছোটবেলায় কিছু ম্যাথ করতে এক্স ইকুয়ালস টু 0 হলে বা অমুক হলে তমুক হলে এরকম পড়ছো না? এখন এই সব ক্ষেত্রে ধরো 1/x, এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা এক্স ইকুয়ালস টু 0 ধরি, আমরা কি ম্যাথ করতে পারবো? পারবো না। তখন আমরা একটা অন্য সাইন ইউজ করি যে এক্স টেন্ডস টু 0। তোমরা মনে হয় এরকম ম্যাথ করছো ক্যালকুলাসে, তাই না? বা না করলে হচ্ছে কলেজে উঠে এখন করবা, যে আমরা শূন্য দিয়ে ম্যাথ করলে এটা কখনো ম্যাথ করতে পারবো না। তখন আমরা কি করি, যে শূন্যর কাছাকাছি একটা সংখ্যা দিয়ে আমরা হচ্ছে ম্যাথটা করি, এবং সেটা দিয়ে যে রেজাল্টটা পাই এটা অ্যাকুরেট রেজাল্ট না, কিন্তু এটা দিয়ে মোটামুটি কাজ চলে যায় আর কি।
তো আমাদের জীবনও হচ্ছে এরকম, আমরা কেউই আসলে পারফেক্ট না, আমরা কেউই হচ্ছে একদম পুরোপুরি 100% পারফেক্ট কোনো ট্যালেন্টেড মানুষ না। আমাদের ভেতর অনেক সীমাবদ্ধতা থাকবে, এগুলো নিয়েই হচ্ছে আমাদের সফল হতে হবে। এই যে মেট্রো রেল বা হচ্ছে তোমার পদ্মা সেতু দেখো, এগুলোর পিছনে অনেক ম্যাথ আছে যেগুলো না 100% অ্যাকুরেট রেজাল্ট না। তাই বলে কি এগুলো ভেঙে পড়ে? পড়লেও পড়তে পারে ভবিষ্যতে, কিন্তু এখনো তো আর পড়ে নাই, তাই না? তো সফলতা আমাদেরকে এইভাবেই হচ্ছে আমাদের সীমাবদ্ধতায় যতটুকু আছে এগুলো নিয়েই হচ্ছে আসলে সফল হতে হয়। আমরা বহুত স্টুডেন্ট দেখছি যে যারা হচ্ছে মানে হয়তো বা অতটা ওইভাবে হচ্ছে ট্যালেন্টেড না, কিন্তু পরিশ্রম করে করে নিজেকে অনেক উপরে নিয়ে গেছে। তো এখন থেকে আমরা, স্কুলে তো হচ্ছে মোটামুটি ফ্লেক্সিবিলিটি ছিল, 2 বছর বসে পাতলা পাতলা বইগুলো পড়ছো, এখন তো কলেজে উঠছো, তাই না? দেখবা কি যে ওই বইয়ের প্রায় 3-4 গুণ বই বড়, তার উপরে আবার হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। তো আমাদের বলতে পারো যে কলেজ লাইফটা আসলে কোনো স্টুডেন্ট লাইফই না, কারণ এইখানে সময়ের চাইতে পড়ার অ্যামাউন্ট অনেক বেশি। এসএসসিতে কি হয়েছে যে 9-এ তুমি একটা জিনিস পড়ো নাই, ফাঁকিবাজি করছো, 10-এ ওটা কাভার করে ফেলছো। এইটা কিন্তু আর হবে না। মানে ফার্স্ট ইয়ারে তোমার কোনো কিছু যদি গ্যাপ থাকে, ওইটা একদম তুমি সেকেন্ড ইয়ারে পড়া পড়বা না, ফার্স্ট ইয়ারে ওই গ্যাপ পূরণ করবা। পরে দিন শেষে দেখা যায় কি অ্যাডমিশন টেস্টে যে হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে তোমার বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। তো এই জন্য একদম প্রথম থেকেই হচ্ছে পড়াশোনা শুরু করবা। তোমরা অলরেডি কলেজের আগে থেকেই পড়া শুরু করে দিস। তো এই জিনিসটা ধরে রাখবা যে শুধু কোচিংয়ে দৌড়াদৌড়ি না, একটু নিজেরও হচ্ছে একটু পড়াশোনা করা লাগবে। তো যাই হোক, এগুলো আমরা মুছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ফ্র্যাকশন কি বুঝলাম, তাই না? প্রশ্ন হচ্ছে এরা সবাই তো একের চাইতে ছোট, তাহলে এরা কি সিঙ্গুলার না প্লুরাল? উত্তর হচ্ছে আমরা জানি না যে এরা সিঙ্গুলার না প্লুরাল। এরা হচ্ছে ডিপেন্ড করে যে কিসের ফ্র্যাকশন। অর্থাৎ তুমি ফ্র্যাকশনের পরে বিভিন্ন বইতে যেভাবে লেখা সেটা আগে একটু বলি, যে আমরা একের মধ্যে যদি করি তাহলে এটাকে আমরা বলি ফ্র্যাকশন, আর 100-র মধ্যে করলে এটাকে আমরা কি বলি? পার্সেন্টেজ। তাহলে ফ্র্যাকশন আর পার্সেন্টেজের জন্য আমরা একটা রুলই হচ্ছে পাই, সেটা কি, যে এইগুলার পরে নাউন যেরকম থাকে ভার্ব সেই একই রকম ভাবে হবে। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে যে একটা ফ্র্যাকশন বা একটা পার্সেন্টেজের পরে তুমি যদি সিঙ্গুলার নাউন দেখো, ভার্ব কি দিবা? সিঙ্গুলার দিবা। আবার এদের পরে যদি সাবজেক্ট দেখো প্লুরাল, তাহলে ভার্ব কি দিবা? প্লুরাল দিবা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ভার্বের কি কখনো সিঙ্গুলার বা প্লুরাল হয়? উত্তর হচ্ছে না, ভার্বের কোনো সিঙ্গুলার বা প্লুরাল হয় না। তাহলে সবাই কেন এটা বলে? এটা দিয়ে আসলে তারা কি বোঝাতে চায় আমি একটু বলি তোমাদেরকে। ধরো আমরা লিখলাম হি, আবার লিখলাম দে। ধরো আমরা হি লিখলাম আর দে লিখলাম। হি এর জন্য হচ্ছে আমরা ইজ দেই না আর দেই বলো তো? ইজ দেই। ওয়াজ দেই নাকি ওয়ার দেই? ওয়াজ দেই। হ্যাভ দেই নাকি হ্যাজ দেই? হ্যাজ দেই। ডু দেই না ডাজ দেই? ডাজ দেই। তারপরে দে এর জন্য আমরা ইজ না দিয়ে কি দেই? আর। তারপর ওয়াজ না দিয়ে ওয়্যার, হ্যাজ না দিয়ে হ্যাভ, আর ডাজ না দিয়ে কি দেই? ডু দেই। তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা যে ভার্বগুলো ইউজ করি সেগুলো কি আমরা বলি সিঙ্গুলার ভার্ব। আবার প্লুরাল সাবজেক্টের জন্য আমরা যে ভার্বগুলো ইউজ করি সেগুলো কি আমরা কি বলি? প্লুরাল ভার্ব। এখানে ভার্বের আসলে সিঙ্গুলার প্লুরাল বলতে আসলে ওইরকম ভাবে বোঝাচ্ছে না, এই জিনিসটা আসলে বোঝাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি কয়েকটা সেন্টেন্স লিখি, দেখি তোমরা সলভ করতে পারো কিনা। ধরো লিখলাম 1/3 of the students is বা are present here। তারপরে ধরো 2/3 of the cake is বা are eaten। তারপর হচ্ছে 1/3 of the student is বা are present here। নাও এই তিনটা সেন্টেন্স সলভ করে ফেলো। বলো তো ভাই ফার্স্ট এটা কি হবে? যে 1/3 of the students
যেহেতু এটা একটা ফ্র্যাকশন, তাই না? এই ফ্র্যাকশনের পরে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমরা ইজ দিব না আর দিব? আর দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে 2/3 অফ দ্য কেক, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? কেকটা সিঙ্গুলার, তাহলে আমরা কি দিব? ইজ দিব। তারপরে স্টুডেন্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি দিব? আচ্ছা, এটা একটা সেন্টেন্সই হয় নাই, এটা একটা ভুল সেন্টেন্স। কেন ভুল সেন্টেন্স? দেখো তো ভাই, এখানে স্টুডেন্ট কয়টা? একটা। এই ধরো একটা স্টুডেন্ট, এই ধরো একটা স্টুডেন্ট, ওর 1/3 মানে কি? ওকে আমরা এরকম কেটে ফেলছি আর এটা হচ্ছে আসছে, এটা কি সম্ভব কখনো? তাহলে এই সেন্টেন্সটাই হয় নাই। এই ধরনের ট্র্যাপ হচ্ছে ভবিষ্যতে তোমাদের এডমিশন টেস্টে হচ্ছে দিতে পারে। কিভাবে? যে ধরো হচ্ছে এইটা কি করবে, ওরা ইচ্ছা করে অপশন এতে রাখবে, তারপর হচ্ছে বাকিগুলো দিবে। তুমি কি করবা? অ্যাডমিশন টেস্টে 1/3 দেখি দিবা একটা লাভ, যে কমন পড়ে গেছে, কমন পড়ে গেছে। তারপরে কি করবা? এই যে স্টুডেন্ট দেখে ইজ দাগাবা, অর্ধেক দাগানোর পরে দেখবা কি হ্যাঁ হ্যাঁ অ্যান্সার তো পরে। তখন তুমি কি করবা? এইরকম করে কেটে দিয়ে তারপরে হচ্ছে এরকম করে আবার যেটা অ্যান্সার ওরকম দিবা, তাই না? অনেকে আবার কি করে, ফ্লুইড নিয়ে যায়, ফ্লুইড ইউজ করে। অনেকে আবার আরও আলট্রা লেভেলে চলে যায়, থুতু দিয়ে ঘষে। কেন? আরেক দল আছে তোমার একদম কলম দিয়ে এটা ফুটা করে দেয় যে তুই নাই। এই সব কাজ ভুলেও করবা না। তুমি তোমার কলেজে এইসব কাজ করো, তারা হয়তো বা তোমাকে কনসিডার করে অ্যাডমিশন টেস্টে এই কাজ করলে তোমার খাতায় এক্সপেলডও হয়ে যেতে পারে। ভুল করছো তো ভুল করছো, মানুষ মাত্রই ভুল, একটা দুইটা ভুল হইতেই পারে, সামনে আগাও। জিনিসটাকে যদি হচ্ছে একটু এক্সট্রিমলি দেখো, তাহলে এই ভুলের জন্য ভবিষ্যতে আরও ভুল হবে, মানে সেম এক্সামে দেখবো পরে যেও সেম কাজ করতেছ। কারণ এরকম ভুলটা এরকম একটা ভুল আমার হয়েছিল। ধরো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা ছিল অনেকগুলা, তো এখানে একটা এক্সামেও না আমার সমস্যা হয় নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিতে গেছি তখন একটু বেশি এক্সাইটেড ছিলাম যে এটাই ছিল মেইন টার্গেট। তো তখন হচ্ছে একটা জিনিস এক জায়গায় দাগানোর জায়গায় আরেক জায়গায় দাগায় ফেলছি। তো হঠাৎ করে আমার মাথা খুব গরম হয়ে গেছে। পরে ভাবলাম যে আমার মাথা যেহেতু গরম হয়ে গেছে, সেম ভুল আমি পরেও করব। সাথে সাথে কয়েক সেকেন্ড হচ্ছে চুপ করে হচ্ছে চোখ বন্ধ করেছিলাম, যে না এরকম সবার সাথেই হতে পারে। আমি কিন্তু উল্টা চিন্তাও করতে পারতাম যে আমার সাথেই কেন এরকম হলো, তাই না? আমি উল্টা চিন্তা করছি, না সবার সাথেই এরকম হতে পারে, পজিটিভলি চিন্তা করে আবার মাথা ঠান্ডা করে আবার অ্যান্সার দিচ্ছি। তো এরকম টুকটাক ভুল সবারই হয়, কারণ এগুলো মেনে নিয়ে যতটা পারা যায় হচ্ছে এক্সাইটমেন্ট কমিয়ে তারপরে হচ্ছে অ্যান্সার দেওয়া ট্রাই করবা। আর আমার একটা মানে এই ভুলটাও না আমার হইতো না, এই ভুলটা আমার হইতো না। সমস্যা কি হয়েছিল, যে আমাকে যেখানে বসাইছিল সেই বেঞ্চ ছিল ফাটা, মানে মাঝখান থেকে হচ্ছে একদম ফাটা। আমার হচ্ছে ওইখানে লিখতে পারতেছিলাম না, আমি অ্যান্সার বের করে তারপর সাইডে খাতা নিয়ে দাগায় আবার এদিক নিয়ে আসতাম। এই কাজ করতে যেয়ে আমার এই ভুলটা হয়েছে। তো এই জন্য সবসময় মনে রাখবা যে অ্যাডমিশন টেস্টে যে কোনো কিছু হইতে পারে। যে তুমি যেখানে হচ্ছে অ্যাডমিশন তোমার সিট পড়ছে, আশেপাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। তোমাকে হচ্ছে একদম বাসায় যেরকম একদম কন্ট্রোল পরিবেশে তুমি পড়াশোনা করো, এরকম পরিবেশ তোমার জন্য নাও হচ্ছে প্রোভাইড করতে পারে। তো যে কোনো কিছুর জন্য সবসময় ফিট থাকবা, যে আশেপাশে যদি বোমা হামলাও হয় আমার এক্সাম ভালো হবে, আমি এটা থেকে উঠবো না। বুঝা গেছে? এরকম স্ট্রং মেন্টালিটি নিয়ে যদি যেতে পারো, তাহলে যে কোনো এক্সামই তুমি যাও না কেন খুব ভালো করবা। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু মুছে ফেলি, বুঝছো তো এতটুকু? আচ্ছা, এগুলো একটু গাণিতিক ব্যাখ্যা দিই তোমাদেরকে। এখানে কেক কয়টা? একটা। এই ধরো হচ্ছে একটা কেক, এখন এটা 2/3, তাই না? তাহলে এটাকে কাটাকাটি করলে মোটামুটি এইরকম একটা হয়, এইরকম করে তারপর এই এই কেকের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা যাই হোক, এখন এখানে একটা কাটা কেক, কিন্তু বস্তু কয়টা? বস্তু তো একটাই, তাহলে এটাকে আমরা কি হিসেবে ধরবো? সিঙ্গুলার হিসেবে ধরবো। বুঝা গেছে? এখানে স্টুডেন্ট কয়টা বলো তো? অনেকগুলা। তার মধ্যে 1/3 কয়জন থাকবে? একের চেয়ে বেশিই থাকবে। এই জন্য আমরা কি দিই? আর দিই। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, মনে করেন এখানে তো কোনো সংখ্যা লেখা নাই, এখানে ধরেন তিনটা স্টুডেন্ট যদি থাকে তাহলে 1/3 কয়জন থাকবে? একজন থাকবে, তাহলে সেই অনুযায়ী ইজ দিব। তুমি এরকম দাবি করতেই পারো, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে আসলে তিনজন নাই। এখানে যে তিনজন নাই এটা আমরা বুঝলাম কিভাবে? কারণ হচ্ছে একটা জিনিস দেখো, যে ধরো আমার কাছে দুইটা স্টুডেন্ট পড়ে, একজন স্টুডেন্ট আসলো আর একজন আসলো না। আমি ক্লাস নিয়ে বের হয়ে বললাম যে আজকে 50% স্টুডেন্ট আসে নাই, কেন, বা আজকে অর্ধেক স্টুডেন্ট আসে নাই। এটা কি আসলে খুব একটা মানানসই মনে হচ্ছে? আমি কিন্তু ভুল বলি নাই, কিন্তু আমরা কি এইভাবে কথা বলি না। যখন সংখ্যা অনেক ছোট থাকে তখন আমরা ডিরেক্ট নাম্বার ইউজ করি, তখন আর কোনো ফ্র্যাকশন বা পার্সেন্টেজ ইউজ করি না। ধরো আমি যদি তোমাদেরকে বলি যে বাংলাদেশে গরিব কয়জন,
তুমি এইরকম কোনো ডেটা পাবা না যে এত কোটি, এত লাখ, এত হাজার, এতশো, এতজন গরিব। তখন আমরা যেহেতু নাম্বারটা অনেক হিউজ হয়ে গেছে, তখন আমরা কি করি, একটা ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দেই। তার মানে আমরা ফ্র্যাকশন বা পার্সেন্টেজ তখনই দেই যখন নাম্বারটা কি থাকে, অনেক বড় থাকে। অর্থাৎ এখানে 3 জন নাই, 3 জন যদি থাকতো তাহলে ডিরেক্ট বলতো 1 of the 3 স্টুডেন্টস, তখন কি দিতা, ইজি দিতা, তখন আর দিতা না। বুঝা গেছে? তাহলে এইখানে তুমি যদি বলো যে ভাইয়া 3 জন স্টুডেন্ট থাকলে কি হবে, আসলে এখানে 3 জন নাই, 3 জনের চাইতে অনেক বেশি আছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এটার উপর বেস করে এই 3টা কোয়েশ্চেন একটু সলভ করি। এই 3টা কোয়েশ্চেন একটু সলভ করো সবাই। শেষ লেখা। বলো তো ভাইরা, ফার্স্টটা কি হবে, যে 1/3 অফ দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড। তারপরটা কি হবে, 1/3 অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। তারপরটা কি হবে, 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ ডান। তারপর 20% অফ দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু বি সলভড। ব্যাস হয়ে গেল। তারপরে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা, টাইম, ডিস্টেন্স, মানি, ওয়েট, লেন্থ, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, প্লুরাল হিসেবে থাকলেও এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো। তাহলে বলো তো ভাইয়া 2 মাইলস কি হবে, ইজ এ লং ডিস্টেন্স। কেন ইজ হলো, আসলে এইখানে এই জিনিসটা দেখো, এখানে ডিস্টেন্স কয়টা বোঝাচ্ছে, একটা, এই জন্য আমরা কি দিলাম, ইজ দিলাম। আচ্ছা, তারপরে 10 মিলিয়ন পাউন্ডস কি হবে, তাহলে ইজ এ লট অফ মানি। তারপরে 100 ইয়ার্স কি হবে, ইজ এ লং টাইম টু স্পেন্ড। তারপরে $500 কি হবে, ইজ এনাফ ফর মি। বোঝা গেছে? আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এখানে আমরা খুব ছোট ছোট সেন্টেন্স দিয়ে শিখতেছি, তাই না? মেইনলি বাংলাদেশের সব যত ইউনিভার্সিটি আছে এরকম ছোট ছোট সেন্টেন্সই হচ্ছে এক্সামে দেয়। কিন্তু আইবি এর কথা যদি বলি, রুলগুলো সেম থাকবে, কিন্তু সেন্টেন্সের আকারটা অনেক বড় হয়ে যাবে। তো ওগুলো কীভাবে থাকবে, ওগুলো আমরা হচ্ছে এই টপিকটা শেষ হলে যখন হচ্ছে এক্সামে যাব বা প্র্যাকটিসে যাব, তখন ওইগুলো সলভ করতে করতে তুমি আস্তে আস্তে ওগুলোর সাথে ইউজ টু হয়ে যাবা। আচ্ছা, এখন আমরা পরের পার্টে যাই। তাহলে এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ, ধরো আমরা যদি এখানে লিখি এ নাম্বার অফ স্টুডেন্টস, তারপর কিছু একটা থাকবে, তারপরে ধরো হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস। দুইটাতেই স্টুডেন্টের সংখ্যা এক নাকি একের চাইতে বেশি বলো তো? এই নাম্বার অফ স্টুডেন্টসে হচ্ছে সংখ্যা স্টুডেন্টের একের চেয়ে বেশি, আবার দ্য নাম্বার অফ স্টুডেন্টসের ক্ষেত্রেও কি সংখ্যা একের চেয়ে বেশি। এখন বলো তো ভাইয়ারা, যে এ হচ্ছে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? ওই যে তোমরা আর্টিকেলে পড়ছিলা ডেফিনিট আর ইনডেফিনিট, এটা কি ছিল বলো তো? অনির্দিষ্ট বা ইনডেফিনিট। আর দাটা কি ছিল? নির্দিষ্ট। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা কিভাবে ইউজ করি, এ আর দা আমরা যেভাবে ইউজ করি এইগুলো আমরা সেম একইভাবে ইউজ করি। ধরো আমরা কি কখনো এই সিকোয়েন্সে কথা বলছি যে লোকটা গতকাল এসেছিল, একজন লোক আমাকে বলেছিল, এইভাবে কি বলি? আমরা কিভাবে বলি যে একজন লোক গতকাল এসেছিল, লোকটি আমাকে বলেছিল। প্রথমে সে থাকে অনির্দিষ্ট, যেহেতু তাকে মেনশন করে ফেলছে এই জন্য দ্বিতীয়বারে কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। তো তুমিও যখন কথা বলবা ফার্স্টে বলবা এ নাম্বার অফ স্টুডেন্টস, পরে যখন তাদের কথা আসবে তখন তুমি কি বলবা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, একদম নির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানেও স্টুডেন্ট হচ্ছে, এগুলো এই ডট ডটগুলো ধরো স্টুডেন্ট, এখানেও স্টুডেন্ট একের চাইতে বেশি, আবার এইখানেও হচ্ছে স্টুডেন্ট কি একের চাইতে বেশি। এদের মধ্যে নির্দিষ্ট কোনটা, উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা। তাহলে যেহেতু নির্দিষ্ট, তাহলে আমরা কি করব, একটা নির্দিষ্ট বাউন্ডারি দিয়ে দিব, যেহেতু তারা নির্দিষ্ট হিসেবে কাজ করবে, একটা ইউনিট হিসেবে কাজ করবে। এইবার ছবি দেখে বলো তো ভাইয়া, কোনটাকে হচ্ছে সিঙ্গুলার মনে হয়? এইটা, কারণ এটা একটা নির্দিষ্ট একটা ইউনিট হিসেবে কাজ করবে, আর এটা কি হবে, প্লুরাল। এবং তাই হয়, এ নাম্বার অফ স্টুডেন্টসকে আমরা ধরি হচ্ছে প্লুরাল, আর দ্য নাম্বার অফ স্টুডেন্টসকে আমরা কি হিসেবে ধরি, সিঙ্গুলার হিসেবে ধরি। অর্থাৎ এইটার পরে তুমি ইজ বলবা না আর বলবা, প্রথমটার পরে আর বলবা, আর এটার পরে কি বলবা, ইজ বলবা। ঘুরে ফিরে কেন ইজ আর বারবার লিখি, কারণ এই দুইটা তুমি বুঝবে, বাকিগুলো তুমি এমনিতেই বুঝবা। যেমন এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাভ হবে যেহেতু আর হলো, তাহলে এটা কি হবে, হ্যাজ হবে। এটা ডু হবে না ডাজ হবে, ডু হবে। আর এটা কি হবে, ডাজ হবে। মানে ইজ আর এর বিষয়টা বুঝলে বাকিগুলো অটো চলে আসে আসলে। তাহলে এইগুলো একটু সলভ করি আমরা।
লিখছো সবাই? বলো তো ভাইয়া ফার্স্টটা কি হবে? নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার। তারপরটা কি হবে? যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট হিয়ার। তারপরটা কি হবে? দ্য নাম্বার অফ ডেইজ ইন এ উইক ইজ হবে 7। তারপরে হচ্ছে দ্য নাম্বার অফ বয়েজ ইজ রেসপন্সিবল ফর দ্য ইনসিডেন্ট। এই রুলটা বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমরা এইখানে চলে আসি। বলো তো ভাইয়ারা, যে এক ঝাঁক পাখি এটা সিঙ্গুলার না প্লুরাল? কেন, অনেকগুলো পাখি না? তাহলে প্লুরাল হওয়ার কথা না? এটা অনেকটা ওই যে ইসের মতো, কি যেন, কাঁঠালের মতো, মানে ভিতরে অনেকগুলো থাকে কিন্তু ফল কয়টা আসলে? ঘুরে ফিরে একটাই। তাহলে এক ঝাঁক পাখি, হ্যাঁ ঠিক আছে, ওখানে অনেক পাখি, কিন্তু আমরা কি বলছি এখানে যে অনেকগুলো পাখি? অনেকগুলো পাখি বললে হচ্ছে এটা প্লুরাল হতো, কিন্তু আমরা কি বললাম? যে এক ঝাঁক পাখি। তাহলে এক ঝাঁক পাখি, ঝাঁক কয়টা? ঝাঁক তো একটা। তাহলে এক ঝাঁক পাখি কি হয়ে গেল? সিঙ্গুলার হয়ে গেল। তারপরে বলো তো ভাইয়ারা, যে এক ঝাঁক গরু এটা কি হবে? এক ঝাঁক গরু হয় না, কি হয়? এক পাল গরু। আচ্ছা ঠিক আছে, এক পাল গরু কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার। আচ্ছা, তারপরে বলো তো এক পাল মাছ কি হবে? এক পাল মাছ হয় না, এক ঝাঁক মাছ। আচ্ছা ঠিক আছে, এক ঝাঁক মাছ কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, সবকিছু এরকম একদম রকেট সায়েন্স চিন্তা করো কেন? কারণ স্বাভাবিকভাবে চিন্তা করো, দুনিয়া সবকিছু ব্যতিক্রম না, দুই একটা জিনিস ব্যতিক্রম থাকে। তারপরে বলো তো ভাইয়ারা, যে এক ঝাঁক মানুষ এটা কি হবে? এক ঝাঁক মানুষ হয় না, কি হয়? এক পাল মানুষ। ও আজকে এক দল মানুষ। আচ্ছা ঠিক আছে, এক দল মানুষ কি সিঙ্গুলার না প্লুরাল? এটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রাণী অনুযায়ী চেঞ্জ হচ্ছে না? ইংলিশেও আমরা এই চেঞ্জটা পাই। কারণ কিভাবে কি পাই আমরা একে একে একটু লিখি। ফার্স্টে হচ্ছে লিখি যে এ ফ্লক অফ বার্ডস। এই জিনিসটা খেয়াল রাখবো, আমরা যখন এই এই ফ্রেজগুলো ইউজ করব তখন আমরা যে হচ্ছে নাউনটা লিখবো সেটা হবে হচ্ছে প্লুরাল। বুঝা গেছে? তাহলে আমরা কি লিখলাম? এ ফ্লক অফ বার্ডস। তারপরে ধরো আমরা যদি লিখি এ ফ্লক অফ তাহলে শিপস হওয়ার কথা না? কিন্তু আমরা কি দিলাম? শিপ দিলাম। কেন দিলাম? কারণ শিপ হচ্ছে এমন একটা নাউন যেটা প্লুরালেও কি হয়? এস যোগ হয় না। মানে ওয়ান শিপ, টু শিপ, থ্রি শিপ। শিপ যখন প্লুরাল হবে তখন আমরা এস যোগ করি না, এই জন্য হচ্ছে এটা এটা প্লুরালে কিন্তু আমরা এস যোগ করি নাই। তারপরে ধরো হচ্ছে আমরা যদি লিখি এ স্কুল অফ ফিশও হয়, আবার হচ্ছে আমরা এ স্কুল অফ ফিশেসও লিখি, দুইটাই আমরা লিখি, কিন্তু দুইটা দুই রকম সেন্স মেক করে। কেন সেন্স মেক করে বলো তো ভাইয়ারা? ফিশ কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? ফিশ ফিশ হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া মাছ কি কাউন্টেবল, আমি বলবো হ্যাঁ কাউন্টেবল। তাহলে এটা কেমন হলো বিষয়টা? আচ্ছা, আমরা এখানে ম্যাথ শিখতে আসছি নাকি ল্যাঙ্গুয়েজ শিখতে আসছি? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছি। ম্যাথ যেমন হচ্ছে সব জায়গার জন্য ইউনিভার্সাল, বাংলাতেও হচ্ছে 2+2 4, ইংলিশে কি 2+2 কি 3 হয়ে যাবে, ওইটাও কি হবে 4 হবে। তাহলে ম্যাথ হচ্ছে ইউনিভার্সাল, তুমি যে ভাষা দিয়ে যাও না কেন লজিক সেম। কিন্তু ল্যাঙ্গুয়েজ তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা, তাই না? সব ভাষার আলাদা আলাদা একটা লজিক থাকে, এবং এটা মাঝে মাঝে কিছু কিছু ভাষার লজিক মিলে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মিলে না। ওদের লজিক অনুযায়ী ফিশ হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু মাছ কি বাংলা ভাষা অনুযায়ী কাউন্টেবল। তাহলে মাছ কাউন্টেবল আর ফিশ কি হবে? আনকাউন্টেবল। এটা কিসের পার্সপেক্টিভ থেকে বললাম? ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ থেকে বললাম। এখানে কোনো ম্যাথের পার্সপেক্টিভ থেকে আমরা বলি নাই বিষয়টা। বোঝা গেছে? এখন মাছকে কেন হচ্ছে ওরা, বা ফিশকে কেন হচ্ছে ওরা আনকাউন্টেবল বলে, ওদের লজিক আছে। আচ্ছা, ওদের লজিকটা কি শুধু ফিশ না, আরো বেশ কয়েকটা ওয়ার্ড আছে, আমরা একটু লিখি। ধরো ফিশ, তারপরে হচ্ছে ফ্রুট, তারপরে হচ্ছে ফুড, আর ধরো ফার্নিচার। এই চারটা ওয়ার্ড এফ দিয়ে শুরু, এটা খুব ভালোভাবে মনে রাখবা, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। অলরেডি পরীক্ষাতে অনেকবার আসছে আর ফিউচারেও হচ্ছে আসতে পারে। ফিশ, ফ্রুট, ফুড, ফার্নিচার সবগুলোই কি হবে?
আনকাউন্টেবল নাউন হবে। কিভাবে আনকাউন্টেবল নাউন হবে? আমরা একদম শেষেরটা দিয়ে শুরু করি। এই রুমে কয়টা ফার্নিচার আছে একটু গুনো তো, সবাই গুনো। কারো অ্যান্সার দিয়ে কেউ ইনফ্লুয়েন্সড হবে না, একদম হচ্ছে নিজের অ্যান্সারটাই দিবা। আরে বাপরে, বিরাট ব্যস্ত মানুষ। হ্যাঁ, একদম পুরা মিলন মাস্ক। গুনছো? গোনা শেষ? এই তুমি কি আলোচনা করলা? আচ্ছা, কে কি পাইছো আমাকে একটু ইনফর্ম করো। কটা পাইছো? 37। তারপরে তুমি কটা পাইছো? 5টা পাইছো। ও পাইছে 37, ও পাইছে 5টা, তুমি 15টা। সর্বনাশ, 3জনকে জিজ্ঞেস করলাম, 3জন 3টা অ্যান্সার দিল। তাহলে কি আমি কি কোনটা অ্যান্সার অ্যাকসেপ্ট করবো, তাই না? তাহলে আমি কনফিউজড হয়ে গেলাম না? একটা জিনিস মনে রাখবা যে আনকাউন্টেবল নাউন মানে কিন্তু এইটা না যে আমরা কাউন্ট করতে পারি না। রাইসকে আমরা আনকাউন্টেবল বলি, কিন্তু আমরা চাইলে গুনতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু বিষয় হচ্ছে কি, আমরা চাল গুনতে গেলে না কনফিউজড হয়ে যাবো একটা পর্যায়ে। যে ধরো দোকানে যেয়ে বললা যে ভাই আমার 1 লাখ চাল দেন, ওই বেটার দোকানদারি শেষ। বসে বসে গুনতে গুনতে হঠাৎ করে একটা চাল বেশি চলে যাবে আর বলবে হায় হায় আবার নতুন করে গোনা লাগে। তার মানে যেটা কাউন্ট করতে গেলে আমরা কনফিউশনে পড়ে যাই, সেটাকেই আমরা কি বলি? আনকাউন্টেবল বলি। আনকাউন্টেবল মানে এই গ্রামারের ক্ষেত্রে এরকম বোঝায় না যে আমরা কাউন্ট করতে পারবো না। এই জন্য আধুনিক গ্রামারিয়ানরা না আনকাউন্টেবল টার্মটা ইউজ করে না। আনকাউন্টেবল দিয়ে কি বোঝায়? যে গোনা যায় না। এই জন্য আধুনিক গ্রামারিয়ানরা আনকাউন্টেবল না বলে নন কাউন্ট নাউন বলে। নন কাউন্ট নাউন মানে কি? যে আমরা যেটা গুনি না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট নাম হচ্ছে কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউন। আর আমরা আগে কি বলতাম? আনকাউন্টেবল নাউন, আর কি বলতাম? আনকাউন্টেবল নাউন। আচ্ছা যাক, তারপরে আমরা বোঝার জন্য আমরা আনকাউন্টেবল নাউনই বললাম। তো ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আসবাবপত্র কি কাউন্টেবল, আমি বলবো হ্যাঁ কাউন্টেবল। মানে বাংলা ভাষায় এটা কাউন্টেবল, কিন্তু ইংলিশে ফার্নিচার ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল। কেন? কারণ তুমি যদি বলো যে 5টা ফার্নিচার, ধরো আমাদেরকে মানার বললো যে ভাই আমার রুমে হচ্ছে 5টা ফার্নিচার আছে, এটা আমি কি বুঝবো? 5টা বেড, নাকি হচ্ছে 3টা বেড 2টা টেবিল, না হচ্ছে একটা চেয়ার 4টা বেড? কোনো কিছু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে? কিচ্ছুই বোঝা যাচ্ছে না। আরো বিষয় দেখো, বিষয় হচ্ছে এরকম যে কাউন্ট করা বলতে আসলে কি বোঝায়? যোগ করা না? সাথে সাথে মানে 1 থেকে যখন আমরা 2-এ যাই মানে কি 1 যোগ 1, 2 থেকে যখন 3-এ যাই তখন 2 যোগ 1। মানে কাউন্ট করা মানে হচ্ছে এক এক করে কি করা? যোগ করা। এখন ধরো আমরা যদি লিখি যে x প্লাস এক্স ইকুয়ালস টু কি হবে? 2x হবে। তারপরে x প্লাস ওয়াই সমান সমান কি হবে? কি হবে? কিছু হবে? এইটা আমরা যোগ করতে পারি না। তার মানে আমরা যোগ করি কি? সমজাতীয় জিনিসকে যোগ করি। ডিফারেন্ট জিনিসকে কি আমরা যোগ করি? এটা ধরো টেবিল, এটা চেয়ার, আমরা কি দুইটা একসাথে যোগ করতে পারবো? পারবো না। আমরা যোগ করি আসলে কি? ওই সমজাতীয় জিনিসকে আসলে যোগ করি। এই যে বিভিন্ন বেঞ্চে লেখা দেখবো, অনেক গাধা এইরকম লিখে থাকে আর প্লাস এস। এই গাধা জানেও না যে এইটার কোনো রেজাল্ট নাই। আবার তুমি আবার আনন্দে লাফাইও না। ধরো মানার আনন্দে লাফাইতেছে, ভাই আমারটা তো মিলে গেছে, এম প্লাস এম। হ্যাঁ, তো অনেক কিছু মিলে গেলেও ফাইনালি মেলে না, আবার অনেক কিছু না মিললেও ফাইনালি মিলে যায়, তাই না? আচ্ছা, তো আমরা এগুলো থেকে এখন এই দিকে চলে আসি। তাহলে আমরা সমজাতীয় জিনিসকে কানেক্ট করতে পারবো। আমরা ফার্নিচার কাউন্ট করতে পারি না, কিন্তু ফার্নিচারের আন্ডারে যেগুলো আছে, কি কি আছে? ধরো চেয়ার আছে, টেবিল আছে, বেঞ্চ আছে, এগুলো আমি কাউন্ট করতে পারবো। ধরো আমি যদি তোমাদেরকে বলি যে এই রুমে কয়টা চেয়ার আছে, আমার মনে হয় না কেউ কনফিউশনে পড়বা। সবাই কি বলবা? একটাই চেয়ার আছে। আমি যদি বলি কয় সেট বেঞ্চ আছে, তুমি হচ্ছে একদম এক্স্যাক্টলি ওই নাম্বারটাই বলবা যেটা অন্যরাও বলবে। তার মানে কি দেখা যাচ্ছে যে ফার্নিচার, এটাকে আমরা বলি মাদার নেই। কারণ এইটা আনকাউন্টেবল, কিন্তু ওর আন্ডারে যারা যারা আছে সবাই কি? কাউন্টেবল। আচ্ছা, ফার্নিচার গেল। বাংলায় আমরা কাউন্ট করি। ধরো যৌতুক নিলা যে ভাই আমার 10টা আসবাবপত্র দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা বুঝে নেবো যে হ্যাঁ 10টা কি দিচ্ছে। নিশ্চয়ই শোকেস 2টা দিবে না, নিশ্চয়ই বেডও 2টা দিবে না, একটা একটা করেই দিবে। আচ্ছা, মানে আমরা বাংলা ভাষায় একটু ভিন্নভাবে হচ্ছে চিন্তা করি। এখন
এখন দেখো ফুড, ফুড কি গোনা যায়? ফুড গোনা যায় না। খাবার জিনিসটা এটা বাংলা ভাষায় হচ্ছে দুইটা খাবার, দুইটা খাবারের আইটেম বলতে পারি আমরা, কিন্তু দুইটা খাবার কি আর বলতে পারি? দুইটা খাবার বলতে পারি না। তাহলে বাংলা ভাষায় এটা কি? আনকাউন্টেবল। ফ্রুটের বিষয়ে আসি। ধরো তোমার বাসায় কোনো একটা মেহমান আসলো, মেহমানরা মিষ্টি নিয়ে আসলে খুব ভাল লাগে, আর ফ্রুট নিয়ে আসলে মনে হয় কি যে কি আনছে, আমার কি দেখে রোগী মনে হয় নাকি যে ফল আনছে? আচ্ছা, আবার ধরো কিছু কিছু মেহমানরা হচ্ছে যাওয়ার সময় কিছু টাকা পয়সা দিয়ে যায়, তাই না? খুব ভাল লাগে এইসব মেহমান। আবার আমাদের আব্বা আম্মারা হচ্ছে বলে যে না 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 টাকা দিয়ে না, টাকা দিলে নষ্ট হয়ে যায়, তখন মনে হয় যে এদের মুখটা চেপে ধরি যে যেন যেন হচ্ছে কথা না বলে। আবার দাওয়াত থেকে যখন মানুষ চলে যায় তখন আবার কি বলে যে আপনাকে শুধু শুধু কষ্ট দিয়ে গেলাম, তাই না? আচ্ছা, তারপরে আচ্ছা ধরো ওই মেহমান আসলো, মেহমান তোমার জন্য হচ্ছে আপেল আর কমলা নিয়ে আসলো। কয়টা ফল নিয়ে আসছে? দুইটা ফল। দুই ধরনের। তুমি কি দুইটা ফল, তুমি কি ফল গুনছো নাকি ফলের ধরন গুনছো? ধরনটা গুনছো না। তাহলে ফ্রুট হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু ফ্রুটের আন্ডারে যেগুলো আছে, ধরো অ্যাপেল, তারপরে হচ্ছে তোমার ওই যে অরেঞ্জ, এই সব কিছু কি আমরা কি বলি? কাউন্টেবল বলি। বুঝা গেছে? তার মানে ফ্রুট হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ওর আন্ডারে যে ফলগুলো আমরা পাই ওগুলো কি হবে? কাউন্টেবল হবে। আমরা খুব সুন্দরভাবে না ইংলিশ ওয়ার্ডগুলোর, অনেক ইংলিশ ওয়ার্ডের খুব সুন্দর একটা বাংলা হচ্ছে তর্জমা বের করে নিচ্ছি। যেমন হচ্ছে অ্যাপলকে আমরা বলি কি? আপেল। তারপরে টেবিলকে আমরা বলি টেবিল, পুলিশকে বলি পুলিশ। তারপরে ধরো ওই জানালার ওই সাইডে দেখবা ছোট একটা ছাদের মতো আছে, এটা কি? সানসেট, তাই না? সানসেট তো সূর্যাস্ত। সানশেডকে আমরা কি বানাই দিয়েছি? সানসেট। হ্যাঁ, খুব সুন্দর সুন্দরভাবে। পর্তুগিজরা আমাদের দেশে হচ্ছে আনানাস নিয়ে আসছিল, কিন্তু অনেক রসালো ফল, এটার নামই আমরা দিয়ে ফেলছি কি? আনারস। আচ্ছা যাক, তারপরে দেখো ফিশ। ফিশও সেইম। ফিশ হচ্ছে আমরা, এইটা একটা মাদার নেম, এইটা আমরা কাউন্ট করতে পারি না, এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু ফিশের আন্ডারে যেগুলো আছে, যত মাছ আছে ওগুলো কি হবে? কাউন্টেবল হবে। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে। এই তিনটা বিশেষ করে না, এই তিনটা ওয়ার্ড ওরা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ওদের কাউন্টেবল ফর্ম আছে। কাউন্টেবল ফর্ম মানে কি? ধরো তুমি এ ফিশ লিখতে পারবা, সমস্যা নাই, বা হচ্ছে ফিশেসও লিখতে পারবা, সমস্যা নাই, কিন্তু মিনিংয়ে হালকা চেঞ্জ আসে। কি চেঞ্জ আসে? যেমন এ ফিশ বলতে বোঝায় হচ্ছে একটা মাছের আইটেম, আবার ফিশেস বলতে কি বোঝাবে? অনেকগুলা মাছের আইটেম। এই ফ্রুটের ক্ষেত্রেও সেম। তুমি এ ফ্রুট লিখতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু এটা দিয়ে কি বোঝাবে? একটা ফলের আইটেম। তুমি যদি ফ্রুটস লেখো তাহলে বোঝাবে কি? অনেকগুলা ফলের আইটেম। এটাও সেম। এ ফুড বললে বোঝাবে একটা খাবারের আইটেম, আর ফুডস বললে কি বোঝাবে? অনেকগুলো খাবারের আইটেম। ধরো আমাদের মানার, মানার হচ্ছে শ্বশুর বাড়িতে গেল, ওকে হচ্ছে কি করলো? ওকে হচ্ছে ধরো আপেল কমলা বাঙ্গি তরমুজ যা আছে সব কিছু ওকে দিল। ও এসে কি বলবে? আই ওয়াজ সার্ভড এ লট অফ ফ্রুট, নাকি ফ্রুটস? ফ্রুটস বলবে। আর মানারের পাশে পাশে তোমার নাম কি যেন ভাইয়া? উন্মেষ, এই তো মনে পড়ছে, উদ্ভাস উন্মেষ। তো আমাদের উন্মেষ, ও হচ্ছে ধরো শ্বশুর বাড়িতে গেল এবং ওকে ধরো এক বালতি আপেল খাইতে দিল যে নে খা। ও এসে আমাদেরকে কি বলবে? আই ওয়াজ সার্ভড এ লট অফ ফ্রুট। বোঝা গেছে? আচ্ছা, তারপরে ধরো হচ্ছে উন্মেষের পাশের জন, তোমার নাম কি যেন ভাইয়া? জিহাদ। জিহান। ধরো জিহান শ্বশুর বাড়িতে গেল বেড়াতে, ওকে ধরো হচ্ছে এক বালতি খিচুড়ি খাইতে দিল যে নে খা। ও কি বলবে? আই ওয়াজ সার্ভড এ লট অফ ফুড। তোমার নাম কি যেন ভাইয়া? নিশাত। আজকে নতুন আসছো। তো নিশাত হচ্ছে শ্বশুর বাড়িতে গেল, তো আজকে যেহেতু নতুন আসছে, ওকে ধরো একদম খিচুড়ি, বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও, ভাত, কেমন পান্তা ভাত সবই দিল। তো ও এসে কি বলবে? আই ওয়াজ সার্ভড এ লট অফ ফুডস। বুঝছো বিষয়টা? আচ্ছা, এখন সেম কাজটা তুমি যদি ফার্নিচারের ক্ষেত্রে বলতে চাও যে ভাইয়া এ ফার্নিচার মানে কি একটা ফার্নিচারের আইটেম, ফার্নিচার্স মানে কি অনেকগুলো ফার্নিচারের আইটেম? উত্তর হচ্ছে না। এটা শুধুমাত্র এই তিনটার ক্ষেত্রেই আমরা পাই। আরও বেশ কিছু ওয়ার্ড আছে এরকম, এগুলো আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনে যে শিখবো, কিন্তু ফার্নিচারের কোনো কাউন্টেবল ফর্ম নাই। এইরকম একটা কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে আসছিল। কিভাবে আসছিল জানো? সবগুলো অপশন, সবগুলো দিয়ে বলছিল যে নিচের কোন নাউনের প্লুরাল হয় না। তো সবাই এই কোয়েশ্চেনটাকে কি হিসেবে নিচ্ছে জানো? সবাই ভাবছে কি যে এটা মনে হয় জানতে চাচ্ছে যে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন।
তখন কনফিউজড হয়ে গেছে, আরে সবগুলোই তো আনকাউন্টেবল নাউন। কিন্তু তোমার কাছ থেকে কি আনকাউন্টেবল নাউন কোনটা এটা কি জানতে চাচ্ছে না। ওরা জানে সবগুলোই আনকাউন্টেবল নাউন, ওরা জানতে চাচ্ছে যে কোন নাউনের প্লুরাল ফর্মটা নাই। কোনটার নাই? ফার্নিচার। তাহলে এই ধরনের কোয়েশ্চেন যদি আসে পারবা না অ্যান্সার করতে? দিন দিন অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন অনেক অ্যানালিটিক্যাল হচ্ছে, মানে তুমি যেভাবে পড়বা হুবহু ওইভাবেই আসবে না, অন্য কোনো অ্যাসপেক্ট থেকেও আসতে পারে। এই জন্য একদম ডিরেক্ট আমরা না পড়ে আমরা হচ্ছে একটু পুরো কনসেপ্টটা যখন বুঝবো তখন কোশ্চেন যতই পেঁচায় দিক না কেন আমরা হচ্ছে পারবো। বোঝা গেছে এটা? এখন বলো তো ভাইয়ারা, ধরো এক বেটা ফলের দোকান দিস এবং সে বাঙ্গি ছাড়া কিছুই বিক্রি করে না, তাহলে আমরা কি বলবো? এ লট অফ ফ্রুট বলবো নাকি হচ্ছে ফ্রুটস বলবো? এ লট অফ ফ্রুট বলবো, তাই না? আবার ধরো মানার ভবিষ্যতে এক বিরাট একটা ফলের দোকান দিল, সেইখানে ধরো আপেল, কমলা, বাঙ্গি, তরমুজ, খেজুর সবই আছে, তাহলে আমরা কি বলবো? এ লট অফ ফ্রুটস। ডিফারেন্সটা বুঝছো? আচ্ছা, এখন আমরা এগুলো একটু মুছে ফেলি। এখন আমরা এই দুইটা দিয়ে কি বোঝাচ্ছে এটা একটু বোঝার ট্রাই করব। এই স্কুল অফ ফিশ বলতে বোঝায় একটা মাছের ঝাঁক, কিন্তু সবগুলা মাছই কি হবে? ধরো আমি যদি একটু ছবি আঁকি, হ্যাঁ হুম যাই নাই, আমি মানে ছবি আঁকতে পারতাম কিন্তু ওইরকম প্যাশন ছিল না, এই জন্য আর ভর্তি হই নাই। আচ্ছা বুঝছো বিষয়টা? কি বুঝছো? এই স্কুল অফ ফিশ বলতে বোঝায় একটা মাছের ঝাঁক, কিন্তু সবগুলা মাছই কি সেম। আর এই স্কুল অফ ফিশেস বলতে কি বোঝায়? যে একটা মাছের ঝাঁক কিন্তু সেখানে কি আছে? বিভিন্ন প্রজাতির মাছ আছে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে ধর আমরা যদি লিখি এ হার্ড অফ ক্যাটল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো বলছেন যে প্লুরাল হবে, তাহলে ক্যাটেলস কেন লিখলেন না? আসলে ক্যাটেল ওয়ার্ডটাই কি প্লুরাল। বোঝা গেছে? তারপরে ধরো হচ্ছে লায়নের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে এ প্রাইড অফ লায়ন্স। তারপরে ধরো হচ্ছে কুকুরের ক্ষেত্রে আমরা বলি এ প্যাক অফ ডগস। বোঝা গেছে? কি কি বললা? ছাত্রলীগ বললা না কি বললা? ও আচ্ছা, এই যে আমরা যে ফ্রেজগুলা লিখলাম এইখানে না ছোট্ট না একটা ম্যাসিভ একটা ভুল করি আমরা, যেটা হচ্ছে মানার প্রথমে বলতেছিল যে ভাই এগুলো কালেকটিভ নাউন না। তুমি কারে কালেকটিভ নাউন বলতেছো? এই জিনিসটা কালেকটিভ নাউন, এ ফ্লক অফ, এটা তো একটা ফ্রেজ। এবং এটা কি হিসেবে কাজ করে বলো তো? কোন পার্টস অফ স্পিচ? ও কাকে মডিফাই করছে? বার্ডসকে না? তাহলে নাউনকে যেহেতু মডিফাই করছে তাহলে এই ফ্রেজটা আসলে কি ফ্রেজ? এটা আসলে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? আর বার্ড কি কালেকটিভ নাউন? না, এখানে কোনোটাই কালেকটিভ নাউন না। বোঝা গেছে? এইগুলা দিয়ে কালেকটিভনেস বোঝাচ্ছে, কিন্তু এগুলো কি কালেকটিভ নাউন না। কেন? এইখানেই আমরা অনেকে ভুলটা করে ফেলি। অনেকে পড়ানোর সময় বলি যে এইগুলা কালেকটিভ নাউন, কোনটা কালেকটিভ নাউন সেটা তো বলতে হবে, তাই না? তাহলে এরা কেউই কালেকটিভ নাউন না, এরা জাস্ট কালেকটিভনেস বোঝাচ্ছে। আমরা কালেকটিভ নাউনের একটা রুল পড়ছিলাম না, যে সবাই যদি একসাথে সেম ডিরেকশনে যদি কাজ করে তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। আর যদি ভেঙে যায়, ছড়ায় ছিটায় যায়, তাহলে কি হয়? প্লুরাল হয়। এই রুল কি এইখানে অ্যাপ্লাই করতে পারবো আমরা? পারবো না, কারণ এরা কেউই কালেকটিভ নাউন না। অনেকে ওই রুলটাকে এইখানে হচ্ছে মিলিয়ে ফেলে। একটু আগে যে রুলটা বললাম কালেকটিভ নাউনের, ওটা শুধুমাত্র যারা পিওর কালেকটিভ নাউন তাদের জন্যই হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, এগুলোর জন্য না। এরা কালেকটিভনেস বোঝায় কিন্তু এরা কালেকটিভ নাউন না। তাহলে এদের জন্য আমরা কি করব? এগুলো দিয়ে আমরা সবগুলো দিয়ে কি বোঝাই? সিঙ্গুলার বোঝাই। ইভেন এর জায়গায় যদি আমরা দাও দিতাম তাও এগুলো কি হতো? সিঙ্গুলারই হতো। যদি আমরা বলতাম যে 2 flocks of birds, তখন এটা কি হতো? প্লুরাল হতো। বোঝা গেছে? তাহলে তুমি যদি এইসব ফ্রেজের আগে এখানে এ দেখো বা দা দেখো, যাই দেখো না কেন, এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এইগুলো একটু সলভ করো তো ভাইয়ারা। বলো তো ভাই এটা কি হবে? যে দ্য ফ্লক অফ বার্ডস ইজ সার্কলিং ওভারহেড, দ্য হার্ড অফ ক্যাটেল কি হবে? ইজ ব্রেকিং অ্যাওয়ে। এইখানেই না ভুলটা করে।
সবাই ভাবে কি যে এটা যেহেতু কালেকটিভ নাউন, ব্রেকিং হয়ে ভেঙে যাচ্ছে, তাহলে আর দিয়ে দিই। এটা তো কালেকটিভ নাউন না, এটা কালেকটিভনেস বোঝায়, কিন্তু এটা কালেকটিভ নাউন না। তারপরে দেখো এ স্কুল অফ ফিশ কি হবে? ইজ বিং অ্যাটাকড বাই এ শার্ক। যদি এটা এ স্কুল অফ ফিশেসও থাকতো তাও তুমি কি দিতা? ইজি দিতা। বোঝা গেছে এতটুকু? এরপরে দেখো এই জিনিসটার জন্য তুমি বাজারে যে অ্যাডমিশন টেস্টের বইগুলো দেখবা যে এই 9 নাম্বারের রুলটা এটাকে ভেঙে 9টা রুল বানাইস। তো জিনিসটাকে এইভাবে কমপ্লিকেটেডভাবে আসলে শিখতে নাই, জিনিসটাকে একসাথে শিখে ফেলো, তাহলে এটা অনেক দিন মনে থাকবে। ধরো আমরা যদি লিখি যে ধরো লিখলাম ওয়ানের পরে তুমি কি দিবা? স্টুডেন্ট নাকি স্টুডেন্টস? স্টুডেন্টই তো দিবা, তাই না? তারপরে কি দিবা? ইজ দিবা না আর দিবা? ইজ দিবা। এখন যদি আমি লিখি যে ওয়ান অফ দা, তখন কি লিখবা? লিখবা স্টুডেন্টস। কেন স্টুডেন্টস লিখবা? কারণ একজন স্টুডেন্টের ভেতর থেকে তার একজন হতে পারে না, তাই না? অনেকের ভেতর থেকে একজন হতে পারে, কিন্তু রেজাল্টে কয়জন থাকে? রেজাল্টে তো একজনই থাকে। এই জন্য আমরা এখানে কি দিব? ইজ দিব, ব্যাস হয়ে গেল। তারপরে ধরো এনি। এনি মানে কি বলো তো? এনির একটা শর্ট ফর্ম আছে যেটা খুবই কমন, কি বলো তো? এনি শর্ট ফর্ম কি? এনির শর্ট ফর্ম কি বলতে পারবা? এনি শর্ট, ওরও শর্ট আছে। মানুষের অভ্যাস এতটাই খারাপ, এই ছোট জিনিসকেও দেখে তাদের ভালো লাগে না, মনে হয় অনেক বড়। এইটাকেও তারা হচ্ছে শর্ট বানায় ফেলছে। কি বানাইছে বলো তো? এ আর হচ্ছে এন। বোঝা গেছে? এনির শর্ট ফর্ম কি? এ এন, যেটা আমরা কিসে পড়ি? আর্টিকেলে পড়ি। তো আর্টিকেলে এ আর এন বলতে কয়জনকে বুঝো তুমি? একজনকে বুঝো। তাহলে এনি বলতেও কি বোঝাবে? একজনকে বোঝাবে। এখন প্রশ্ন হচ্ছে ওয়ান আর এনির ভেতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে ওয়ান বলতে বোঝায় একজন, আর এনি বলতে বোঝায় যে কোনো একজন। মানে ঘুরে ফিরে মানে বিষয়টা সেমই, কিন্তু দুইটা দুইভাবে বলা। ওয়ানটা হচ্ছে একটু স্পেসিফিক বোঝায়, আর এনিটা বললে হচ্ছে কি বোঝায়? একটা অনির্দিষ্ট কিছু একটা বোঝায়। কিন্তু রেজাল্টে আমরা কি পাচ্ছি? ঘুরে ফিরে ওই একটাই পাচ্ছি আমরা। তাহলে এনি স্টুডেন্টস হবে নাকি স্টুডেন্ট হবে বলো তো? স্টুডেন্ট হবে। তারপরে ইজ দিবা না আর দিবা? সেই ইজি দিবা। এখন আমরা ওয়ান অফ দ্য যেমন লিখলাম না, এনির ক্ষেত্রে আমরা ওইভাবে লিখতে পারি। তখন এনি অফ দ্য স্টুডেন্টস লিখবা ঠিক আগেরটার মতো, আর ভার্ব কি দিবা? সেই ঘুরে ফিরে ইজি দিবা। এতটুকু বুঝছো সবাই? এতটুকু বুঝলে বাকি সব বুঝবা তুমি। ধরো ইচ। ইচ বলতে কয়জনকে বোঝায় বলো তো? ওই যে তোমরা ম্যাথ করো না, প্রত্যেক বলতে কয়জনকে বোঝায়? একজনকে বোঝায় না? তাহলে ইচ বলতে যেহেতু একজন, আমরা কি লিখবো? ইচ স্টুডেন্ট লিখবো। তারপরে ইজ লিখবা না আর লিখবা? ইজ লিখবা। তারপরে ধরো আমরা ইচ অফ দা, আমরা লিখবো স্টুডেন্টস, কিন্তু ভার্ব কি দিব? সেই ঘুরে ফিরে ইজি দিব। তারপরে হচ্ছে এভরি। এভরির জন্য হচ্ছে এটার মানেও প্রত্যেক, তাহলে আমরা লিখবো কি? স্টুডেন্ট। তারপরে কি দিব? ঘুরে ফিরে আবার সেই ইজি দিব। জীবনে শুনছো এভরি অফ দ্য স্টুডেন্টস? ওইটা হয় না, ওইটা আমরা লিখলাম না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ইচ আর এভরির ভেতরে ডিফারেন্স কি? বলো তো ভাইয়া, ডিফারেন্সটা কি? ইচ হচ্ছে বোঝায় দুইজনের ভেতর থেকে প্রত্যেকে, আর এভরি বলতে বোঝাবে দুইজনের বেশি মানুষের মধ্য থেকে প্রত্যেকে। এই যে তোমরা অনেকে এখানে বসে আছো, তাহলে তোমাদের জন্য আমি ইচ বলবো না এভরি বলবো? এভরি বলবো। আর ওদের দুইজনের জন্য যদি আমি বলতে চাই, তাহলে আমরা কি বলবো? ইচ বলবো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই দুইটারই মিনিং হচ্ছে প্রত্যেক, কিন্তু ইচের জন্য আমরা বলবো হচ্ছে দুইজনের ভেতর থেকে প্রত্যেকে, আর এভরির জন্য কি হবে? দুইয়ের বেশি জনের মানুষের ভেতর থেকে বা অন্য যে কোনো কিছুর মধ্য থেকে প্রত্যেকে। এবার ধরো আমরা যদি লিখি ইদার বা আইদার, তুমি যেটাই প্রোনাউন্সিয়েশন করো না কেন দুইটাই কারেক্ট। আইদার বলতে কয়জনকে বোঝায়? আইদার বলতে হচ্ছে বোঝায়, মানে ইচ বলতে কি বোঝাতো? যে দুইজনের ভেতর থেকে প্রত্যেকে, মানে দুইজনই ইনক্লুডেড, কিন্তু আলাদা আলাদাভাবে, তাই না? আচ্ছা, আমরা যদি বোথ অফ দ্য স্টুডেন্টস বলতাম তাহলে কি বোঝাতো? দুইজনের ভেতর থেকে দুইজনই একসাথে ইনক্লুডেড। বোঝা গেছে ইচ আর বোথের মধ্যে ডিফারেন্সটা? ইচ বলতে কি বোঝায়? দুইজনের ভেতর থেকে প্রত্যেকে, মানে একজন একজন করে, এই জন্য আমরা এটাকে কি ধরছি? সিঙ্গুলার। আর যখন আমরা বোথ বলবো তখন দুইজনের ভেতর থেকে দুইজনই কি হবে? একসাথে। যেহেতু একসাথে হয়ে গেল, এখন তারা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই জন্য বোথ অফ দ্য স্টুডেন্টস যদি থাকতো, এখানে আমরা লিখবো না, এটা জাস্ট বললাম যে বোথ অফ দ্য স্টুডেন্টস যদি থাকতো তাহলে কি ইজ দিতা?
তখন কি দিতা, আর দিতা। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। ইচও হচ্ছে দুইজনকে নিয়ে ডিল করে, বোথও দুইজনকে নিয়ে ডিল করে, আইদার নাইদার এগুলোও কি করে, দুইজনকে নিয়ে ডিল করে। কিন্তু প্রত্যেকটা জিনিসই ভিন্ন ভিন্ন জিনিস বোঝায়। আমরা বোথ অফ দ্য স্টুডেন্টস বললে দুইজনই একসাথে, তাই প্লুরাল। আমরা যখন ইচ বলি দুইজনই ইনক্লুডেড কিন্তু আলাদা আলাদাভাবে, যেহেতু আলাদা আলাদাভাবে কনসিডার করছি এই জন্য কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। আর আইদার বলতে কি বোঝায় তাহলে, আইদারের জন্য কি বোঝায়, দুইজনের ভেতর থেকে যে কোনো একজন। তাহলে রেজাল্টে আমরা কয়টা পাই, একটা পাই। তাহলে আইদারটা কি হবে, সিঙ্গুলার হবে। তো যেহেতু আইদার সিঙ্গুলার তাহলে আমরা কি লিখবো, আইদার স্টুডেন্ট হবে, তারপরে কি দিবা, ইজ দিবা। এখন এইটাকে চাইলে তো আমরা এইভাবেও লিখতে পারি যে আইদার অফ দ্য, তখন আমরা কি লিখবো, স্টুডেন্টস, আর ভার্ব কি দিব, সেই ঘুরে ফিরে ইজি দিব। এই দুইটার মধ্যে না আসলে কোনো ডিফারেন্স নাই, একই জিনিস বোঝায়, কিন্তু দুইটা দুই অ্যাপ্রোচে বলা। তুমি যেন কি প্রশ্ন করছিলে ভাইয়া? আচ্ছা, এভরি, ও একটা কথা বললো যে ভাইয়া এভরি বলতে কি আসলে সব স্টুডেন্ট বোঝায়? না, এভরির মানে কি, প্রত্যেক, মানে সবই বোঝায় কিন্তু আলাদা 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 আলাদাভাবে, বোঝা গেছে? এখন আলাদা আলাদাভাবে তো সবাই সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ দিলাম। কিন্তু অল মানে কি, সবাইকে একসাথে বোঝায়। তাহলে আমরা অল যদি লিখতাম তাহলে কি স্টুডেন্টস লিখতাম, তখন কি দিতাম, আরই দিতাম, বোঝা গেছে? আমরা দেখবো হচ্ছে রেজাল্টে আমরা কি পাই, রেজাল্টে যা পাই ওইটা অনুযায়ী আমরা হচ্ছে ভার্বটা দিব, বোঝা গেছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া, তখনও সিঙ্গুলার, মানে আমরা যদি ইচ অফ দেমও লিখি তাও সিঙ্গুলার। আচ্ছা, এখন ধরো আমরা লিখলাম নাইদার। নাইদার বলতে কয়জনকে বোঝায় বলো তো? দুইজনের ভেতর থেকে কেউই না। কেউই নাতে কয়জন থাকে? শূন্য, তাই না? এখন কেউই নাতে যদি কেউ নাই থাকে, শূন্যকে আমরা কি বলবো, সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, যে শূন্য আমার হৃদয়, আমি সিঙ্গেল, তাই এটা সিঙ্গুলার হবে, এরকম কিছু? সিঙ্গুলার তো একজনের জন্য আমরা বলি সিঙ্গুলার, তাই না? একজনের জন্য সিঙ্গুলার, একের চাইতে বেশি হলে প্লুরাল। আর নাইদারে কয়জন থাকে, দুজনের ভেতর থেকে কেউই না, রেজাল্টে তো জিরো। তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? নাইদার, বা আমরা যদি ইভেন নাইদার অফ দাও লিখি, সেম একই জিনিস, সেম একই জিনিস। তাহলে এই দুটা কি হবে, কোনো লজিক কি এখানে মিলে? যখন এক্সামে আমাদের কোনো লজিক মিলে না, যখন আমরা কোনো কিছু পারি না, তখন আমরা কি করি বলতো? হ্যাঁ, কি করি? হ্যাঁ, আরেকজন একটা দেখে লিখি, তাই না? তো এই ব্যাটা হচ্ছে লজিকলেস হয়ে গেছে, পারতেছে না, আরে কি হবে, সিঙ্গুলার না প্লুরাল, এ কি করবে, দেখে লিখবে। কারটা দেখে লিখবে? তুমি কারটা দেখে লেখো, 10 বেঞ্চ পরেরটা, তোমার পাশেরটাই তুমি দেখে লেখো, তাই না? ওর পাশেরটা কে, এই আইদার আর আইদার অফ দা। ওর এখানে কোনো লজিক ফজিক কোনো কিছু নাই। কেন, ও হচ্ছে কোনো কিছুই বুঝতেছে না, ও কি করবে, ওর ডিরেক্ট কপি মেরে দিবে। যেমন আমরা আইদার স্টুডেন্ট ইজ লিখলাম, তাহলে এটাও কি হয়ে যাবে, সেম একইভাবে, কোনো লজিক লাগবে না এখানে। আমরা হচ্ছে ডিরেক্ট বসাই দেবো যে নাইদার স্টুডেন্ট, তারপরে কি দিবা, ইজি দিয়ে দিবা। তারপরে নাইদার অফ দ্য স্টুডেন্টস লিখবা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ঘুরে ফিরে ভার্ব কি দিবা, সেই ইজি দিবা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন এই নাইদার আর নাইদার অফ দ্যার সাথে না আমরা অন্য একটা রুলকে মিলিয়ে ফেলি। সেটা কি, সেটা হচ্ছে নো আর নান অফ দ্য। দুইটার রেজাল্টই হচ্ছে জিরো থাকে, কিন্তু এইটা একভাবে ইউজ হয় আর নো আর নান অফ দ্য ডিফারেন্টভাবে ইউজ হয়। ও না হয় দেখার মানুষ পাইছে, তাই না? নো আর নান অফ দ্য না দেখার মানুষ পায় নাই। এই যে নো আর হচ্ছে নান অফ দ্য, ওদের ভাগ্য খারাপ, ওরা হচ্ছে দেখার কাউকে পায় নাই। তো ওরা একদম নিউট্রাল আচরণ করবে। নিউট্রাল আচরণ মানে কি, ওদের পরে যদি সাবজেক্ট দেখো সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ওদের পরে তুমি যদি দেখো ভার্ব সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব কি দিবা, প্লুরাল দিয়ে দিবা, ব্যাস। এখানে কোনো লজিক টজিক কোনো কিছু নাই, কারোটা দেখেও লেখে না, কিচ্ছু না। মানে বিষয়টা এইরকম যে আমরা যদি লিখি যে নো এক্সাম্পল ইজ কারেক্ট, আবার আমরা লিখবো হচ্ছে নো এক্সাম্পলস, তখন কি দিব বলো তো ভাইয়া, আর কারেক্ট। দুইটার মিনিং সেম, কোনো ডিফারেন্স নাই, বোঝা গেছে? মিনিং সেম, এটা দিয়ে বোঝাচ্ছে একটা একটা করে
যে নো এক্সাম্পল, কোনো এক্সাম্পল, একটা একটা করে এক্সাম্পল, কোনোটাই কারেক্ট না। আর এটা বোঝাচ্ছে সম্মিলিতভাবে কোনোটাই কারেক্ট না, ঘুরে ফিরে সেই একই কথাই। বোঝা গেছে? যেভাবেই লেখো না কেন। তাহলে এই কয়টা বিষয় মনে থাকবে না, এগুলো পরীক্ষাতে প্রচুর আসে। এখন কিভাবে আসতে পারে, এখানে বেশ কিছু কোয়েশ্চেন আছে, আমরা একটু সলভ করার ট্রাই করি। বলো তো ভাইয়া, ফার্স্ট এটা কি হবে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। অনেকেই না আমরা ওয়্যার দিয়ে ফেলি, এবং ভুলটা না আসলে তোমারও না, মানে আমরা তো ইচের জন্য পড়ছি, ইচ দুইবার অ্যান্ড দিয়ে এইভাবে তো আমরা পড়ি নাই, তাই না? তো আমরা এই জন্য অনেকে ওয়্যার দিয়ে ফেলি। আচ্ছা, ওয়্যারটা দেয়া যাবে না, কেন দেয়া যাবে না? দেখো তো এটা দিয়ে কি বোঝাচ্ছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। জিনিসটা কি এরকম বোঝাচ্ছে, ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখতাম, ধরো এখানে যদি লিখি, ধরো একটা সেন্টেন্স লিখলাম যে রহিম অ্যান্ড করিম ইজ গিভেন এ প্রাইজ, ওয়াজ গিভেন এ প্রাইজ নাকি ওয়্যার গিভেন এ প্রাইজ, কোনটা দিব আমরা বলো? ওয়্যার দিব না, যে ওয়্যার গিভেন এ প্রাইজ। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায় বলো তো ভাইয়ারা? যে রহিম আর করিম দুইজনকে সম্মিলিতভাবে একটা প্রাইজ দিছে, তাই না? তাহলে সম্মিলিতভাবে যেহেতু দিছে, তাহলে সাবজেক্টটাকে কি আমরা একসাথে কনসিডার করছি না? তার মানে কি এটা প্লুরাল। এখন আমরা এইখানে আসি, এখানে কি এরকম বোঝায় যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, যে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে কাপল কাপল করে হচ্ছে প্রাইজ দিছে, এরকম কি বোঝাচ্ছে? বোঝায় না। তাহলে কি বোঝায়? যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদাভাবে প্রাইজটা রিসিভ করছে না? আলাদা আলাদাভাবে কি তারা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আরও সহজে বলি জিনিসটা, যে এই সেন্টেন্সটা না আসলে এইরকম ছিল না। কীরকম ছিল? ইচ বয় ওয়াজ গিভেন এ প্রাইজ অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন এ প্রাইজ। ওইটাকে শর্ট করে আমরা এইভাবে লিখছি, বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি দিব? ওয়াজ দিব। এর পরেরটা দেখো, ইচ অ্যান্ড এভরি, এটা বলার মাধ্যমে প্রত্যেকে ওয়ার্ডটাকে একটু জোর দিয়ে বলা হলো, আর কিচ্ছু না। তাহলে যেহেতু আমরা পার্সন লিখলাম, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, আমরা ওয়াজ দিয়ে দিব। তারপরে দেখো, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, কি দিব আমরা? ইজ হিয়ার টু নাইট। তারপরে আইদার স্টুডেন্ট কি হবে? ইজ গোয়িং টু রিসিভ দ্য প্রাইজ। তারপরে আইদার অফ দ্য স্টুডেন্টস কি দিবা? ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি রিগার্ডিং দ্য ইস্যু। তারপরে নাইদার অফ দেম কি হবে? হ্যাজ হবে। বুঝা গেছে? আচ্ছা, তখন হচ্ছে আমরা নট অনলি বাট অলসো দিয়ে করি। তুমি যেটা বলতে চাচ্ছ। আচ্ছা, মানার একটা প্রশ্ন করছে যে ভাইয়া, এইটাকে যেমন আপনি ভেঙে ভেঙে হচ্ছে বললেন যে ইচ বয় ওয়াজ গিভেন এ প্রাইজ অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন এ প্রাইজ, তাহলে এইটাকে ওইভাবে ধরতেন যে রহিম ওয়াজ গিভেন এ প্রাইজ অ্যান্ড করিম ওয়াজ গিভেন এ প্রাইজ। ওইটা যদি তুমি বলতে চাও, তাহলে তোমাকে বলা লাগবে এইভাবে, যে নট অনলি রহিম, তারপরে হচ্ছে বাট অলসো করিম। তখন কি দিবা? ওয়াজ গিভেন এ প্রাইজ নাকি ওয়্যার গিভেন এ প্রাইজ? ওয়াজ গিভেন এ প্রাইজ, এটাই তো লেখো, তাই না? ওয়াজ গিভেন এ প্রাইজ, এটা তো প্রথম দিনেই পড়াইছিলাম তোমাদের, পড়াইছিলাম না? যে নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নট থাকলে কি হবে। আচ্ছা, সেই অনুযায়ী আমরা এটা দিয়ে দিলাম, ব্যাস। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা আবার একটু পরে যাই। এই যে এটা আমরা একটু আগে বুঝাইছি তোমাদের, নো আর নান অফ দ্য থাকলে কি হবে, তাহলে একটু সলভ করে ফেলো। ফার্স্টে কি লেখা? নান অফ দ্য কাউন্টারফিট মানি, মানে জাল টাকা বা কালো টাকা। হ্যাজ বা হ্যাভ গিভেন, হ্যাজ বা হ্যাভ বিন ফাউন্ড, কোনটা হবে? হ্যাঁ, নান অফ দ্য কাউন্টারফিট মানি হ্যাজ বিন ফাউন্ড। নান অফ দ্য স্টুডেন্টস কি হবে বলো তো? হ্যাভ ফিনিশড দ্য এক্সাম ইয়েট। তারপরটা কি হবে? নো এক্সাম্পল ইজ রিলেভেন্ট টু দিস কেস। নো এক্সাম্পলস কি হবে? আর রিলেভেন্ট টু দিস কেস। তারপরে দেয়ার কি হবে? ইজ নো লেসন টুডে। বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। যদি কোয়েশ্চেন বা কনফিউশন না থাকে, তাহলে বাকি ক্লাসটা আমরা ইনশাল্লাহ আগামী দিন পড়ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।